আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের লাইভটা যদিও 4:30-এ শুরু হওয়ার কথা ছিল, বাট হচ্ছে আমাদের স্টুডিও ফাঁকা না থাকার কারণে আমরা হচ্ছে সন্ধ্যা 6টায় তোমাদের লাইভটা নিয়ে আসছি। আমাদের যে লাইভ কুইজ সেকশন আজকে হচ্ছে কেমিস্ট্রি রাসায়নিক পরিবর্তন নিয়ে আমরা আলোচনা করব। তো যারা দেখতেছো তারা হচ্ছে খুব দ্রুত লাইভটা একটু শেয়ার করে দাও। আমরা হচ্ছে খুব তাড়াতাড়ির ভিতরে আজকে আমরা লাইভটা শেষ করে দিব, ঠিক আছে? যেহেতু আমাদের সময় একটা স্বল্পতার ব্যাপার আছে, অনেকে হচ্ছে বলো যে ভাই নামাজ সন্ধ্যা হয়ে যায় নামাজের জন্য। তো আমরা আজকে তাড়াতাড়ি শেষ করে দেবো। একটু যে যার গ্রুপে একটু শেয়ার করে দাও, হ্যাঁ? 2 মিনিটের ভিতরে আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিব। একটু তাড়াতাড়ি বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দাও তাড়াতাড়ি, ঠিক আছে? কেউ লেট করো না। যারা জয়েন করছো একটু জানাই দাও যে সবকিছু ক্লিয়ার কিনা। হ্যাঁ, সবকিছু ক্লিয়ার কিনা আমি একটু শেয়ার করে দিচ্ছি। আমার টাইমলাইন একটু শেয়ার করে নিচ্ছি। যার যার টাইমলাইন এবং হচ্ছে গ্রুপগুলোতে একটু শেয়ার করে নাও, একটু দ্রুত শেয়ার করে দাও। যে বিভিন্ন গ্রুপে অ্যাডমিশন গ্রুপে যারা অ্যাড আসো বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দাও তাড়াতাড়ি। আমরা খুব দ্রুত আজকে খুব বেশি সময় নিব না, একটু তাড়াতাড়ি করে দাও। যারা দেখতেছো একটু শেয়ার করে দাও। ওকে ওকে, ঠিক আছে, আমি একটু শেয়ার করে দিলাম। তোমরা যারা দেখতেছো একটু শেয়ার করে নাও। আর সবকিছু ঠিক আছে কিনা একটু জানো, হ্যাঁ? ওকে, আমরা বেশি দেরি করবো না আজকে, খুব দ্রুত আগাবো, ঠিক আছে? খুব দ্রুত আগাবো। ওকে, সবকিছু ক্লিয়ার কিনা একটু জানাও। ওকে, নেট প্রবলেম করতেছে একটু। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে আমাদের ক্লাসটা শুরু করি আজকে। চলো, রাসায়নিক পরিবর্তন প্রথম পত্রের হচ্ছে 4র্থ অধ্যায়। চলো আমরা একটু শুরু করি, হ্যাঁ? আজকে প্রথম প্রশ্ন নিয়ে আসতেছি, হ্যাঁ? একটু দাঁড়াও, টাইমারটা নিয়ে আসি তোমাদের সুবিধার জন্য বা একটা গোল লাইন সেট করার জন্য। যারা দেখতেছো একটু শেয়ার করে নাও। আর সবকিছু ঠিক আছে কিনা একটু জানাও। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম ভাই, ঠিক আছে। ওকে 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 ওকে, আমরা খুব দ্রুত শুরু করে দেবো, ঠিক আছে? প্রথম প্রশ্নে চলে যাই আজকের। ওকে, এই হচ্ছে আজকের প্রথম প্রশ্ন। ওকে, স্টার্ট। হ্যাঁ, 1 নম্বর প্রশ্ন। প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে কোনো বিক্রিয়ার হার দ্বিগুণ বৃদ্ধি পায় যদি বিক্রিয়াটির তাপমাত্রা 110 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস উন্নীত হয়, তবে বিক্রিয়ার হার কেমন হবে? তাড়াতাড়ি উত্তর করে দাও, একটু তাড়াতাড়ি উত্তর করো। যারা হচ্ছে দেখতেছো একটু মেনশন করে দাও, তোমার বন্ধু বান্ধবদের মেনশন করে দাও। একটা বিক্রিয়ার 30 সেকেন্ড করে সময়, 30 সেকেন্ড করে সময়, ঠিক আছে? 30 সেকেন্ড করে সময় বাবা। ওকে, স্টপ। ওকে, দেখো, যারা দেখতেছো একটু তাড়াতাড়ি উত্তর করে দেবা, দেরি করবে না, ঠিক আছে? যে না একটু দেখি তারপর উত্তর করি এরকমটা না, দেখা মাত্র উত্তর করতে হবে। দেখো, 10 ডিগ্রি সেলসিয়াসের জন্য তোমার বৃদ্ধি পায় হচ্ছে দ্বিগুণ, 10-এর জন্য দ্বিগুণ। তাহলে দেখো 110 থেকে 150, অর্থাৎ 110 থেকে 150-এ গেছে, অর্থাৎ ডিফারেন্স আছে এখানে 40 ডিগ্রি সেলসিয়াস। 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমরা দেখলাম যে 10 ডিগ্রির জন্য হচ্ছে দ্বিগুণ, তাহলে এখানে 40 ডিগ্রির জন্য কি হবে? 10 ডিগ্রির জন্য এই 2 গুণ, আবার 10 ডিগ্রির জন্য 2 গুণ, আবার 10 ডিগ্রির জন্য 2 গুণ, 10 ডিগ্রির জন্য 2 গুণ, বা 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে? 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 16। এই হচ্ছে সি। যারা সি উত্তর করছো তাদের উত্তরটা সঠিক। তোমার বলে দিছে যে 10 ডিগ্রির জন্য দ্বিগুণ বাড়বে, তো সেই ক্ষেত্রে তোমার ডিফারেন্স হচ্ছে 40 ডিগ্রি, অর্থাৎ 4 গুণ হয়েছে, তাহলে 2 টু দি পাওয়ার 4। ওকে, বুঝতে পারছো আশা করি। পরের প্রশ্নে চলে যাই, দেরি করবো না, পরের প্রশ্নে চলে যাই, ঠিক আছে? একটু রিসেট করি। পরের প্রশ্নে 2 নম্বর প্রশ্নে চলে যাই। 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, সমপরিমাণ 0.5 মোলার অ্যামোনিয়া এবং 0.5 মোলার অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণের মিশ্রণের পিএইচ কত? ওকে, এখানে তোমার কি দেওয়া আছে? তোমার এখানে অ্যামোনিয়ার হচ্ছে বিয়োজন বিয়োজন ধ্রুবক দেওয়া আছে, ঠিক আছে? ওকে, একটু তাড়াতাড়ি উত্তর করে দাও, তাড়াতাড়ি উত্তর করে দাও, ঠিক আছে? 30 সেকেন্ড করে সময় পাবা। আজকে আমরা বেশি দেরি করবো না, খুব দ্রুত আগাবো। কুইজ বেশি দেরি করবো না, ঠিক আছে? প্রত্যেক দিনে যেরকম সমস্যা হয় আমরা তাড়াতাড়ি আগাবো, আজকে তাড়াতাড়ি আগাবো। তাড়াতাড়ি উত্তর করে দাও। ওকে, টাইম শেষ, ঠিক আছে? ওকে, দেখো এটার সলভে চলে যাই, ঠিক আছে? সলভ কি হবে? আচ্ছা, আমাদের বের করতে বলছে পিএইচ, কিন্তু যেহেতু NH3 এটা একটা ক্ষার, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি POH বের করি, তাহলে এখানে কি পাবো ভাইয়া? দেখো এখানে পাবো তোমার PKB প্লাস প্লাস লগ অফ কি পাবো এখানে? NH3, এই হচ্ছে আমার বিক্রিয়ক, আর এই হচ্ছে আমার লবণ, NH4Cl।
তাইলে এদের ঘনমাত্রা দেখো ভাই, এটার ঘনমাত্রা 0.5, এটার 0.5, 0.5, এইটারও 0.5। তাহলে সেই ক্ষেত্রে এইটা যদি আমরা ভাগ করি তাহলে 1, তাহলে এখানে পাবো log 1, এখানে পাবো log 1। তাহলে log 1 এর মান আমরা জানি 0। তাহলে pkb কত দেওয়া আছে আমার কাছে 4, তাহলে এ হচ্ছে POH পাইলাম 4, বাট pH কত হবে 10 থেকে বিয়োগ করে দাও, ঠিক আছে, 10 থেকে সরি 14 থেকে বিয়োগ করে দাও, তাহলে 10, এই হচ্ছে 10। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে, দেরি করবো না, পরের প্রশ্নে চলে যাই, পরের প্রশ্নে চলে যাই। আজকে তাড়াতাড়ি করতে হবে যেহেতু তোমাদের সাথে সময় কম, আবার আজান দিয়ে দিবে, মাগরিবের আজান দিয়ে দিবে। ওকে, 3 নম্বর প্রশ্ন, pH 5 অপেক্ষা pH 2 এর দ্রবণ কত গুণ বেশি অম্লীয় হবে? ঠিক আছে, এটা 1 নম্বর প্রশ্নের বেসিসে করবা, 1 নম্বর প্রশ্নের বেসিসে করবা, ঠিক আছে। 3 এর উত্তর তাড়াতাড়ি করো। pH হচ্ছে প্রথমে তোমার 5 দেওয়া আছে, অপেক্ষা pH 2 এর দ্রবণ কত গুণ বেশি অম্লীয় হবে? তাড়াতাড়ি উত্তর করবা, অনেকে উত্তর করতেছো। ওকে ওকে, 30 সেকেন্ড, ডান। ঠিক আছে, তোমার বলছে pH 5 থেকে কমে কততে চলে আসছে? 2 এ চলে আসছে, তার মানে তোমার pH কমে গেছে 3। pH যত গুণ কমবে 10 টু দি পাওয়ার অত গুণ, ঠিক আছে, মানে ধরো n গুণ কমলো বা বাড়লো, তার মানে তখন 10 টু দি পাওয়ার n হবে, তখন অম্লীয়তা বা ক্ষারীয়তা ওই হিসেবে পরিবর্তন হবে। তাহলে এই ক্ষেত্রে এই হচ্ছে আমার 10, এখানে pH চেঞ্জ হয়েছে 3, তাহলে 10 কিউব মানে হচ্ছে এই 1000। ঠিক আছে, অর্থাৎ যারা ডি উত্তর করছো তাদের উত্তরটা সঠিক। ঠিক আছে, ওকে, পরের প্রশ্নে চলে যাই ভাইয়া। যারা দেখতেছো এখন অনেকেই একটু শেয়ার করো না, ঠিক আছে, একটু শেয়ার করে দাও টাইমলাইনে, এবং নিজের বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দাও যাতে তারাও একটু লাইভটাতে হচ্ছে অংশগ্রহণ করতে পারে। ওকে, পরের প্রশ্নে যাই, 4 নম্বর প্রশ্ন। ওকে, 4, মৃৎশিল্পে মাটির পিএইচ এর মান কত রাখা উচিত? ঠিক আছে, মৃৎশিল্পে মাটির পিএইচ কত রাখা উচিত? তাড়াতাড়ি উত্তর করে দাও একটু, ঠিক আছে, স্ক্রিনে হয়তো বা সামনে থাকার ফলে সমস্যা হয়। ওকে, এটার উত্তর দিয়ে দাও, একটু তাড়াতাড়ি করে দাও। 4 নম্বর প্রশ্ন, এটা সবার পারার কথা, থিওরিক্যাল একটা প্রশ্ন, ঠিক আছে। একটু তাড়াতাড়ি উত্তর করে দাও। ওকে, 30 সেকেন্ড প্রায় শেষ, 30 সেকেন্ড প্রায় শেষ। ওকে, ডান, ঠিক আছে, এটা মোটামুটি দেখি সবাই কি উত্তর করছো। হ্যাঁ, ম্যাক্সিমাম সবাই এ উত্তর করছো, ঠিক আছে, যারা এ উত্তর করছো তাদের উত্তরটা সঠিক। হ্যাঁ, মাটির পিএইচ হচ্ছে 6 থেকে 6.5 রাখতে হয়, হ্যাঁ, কৃষিকাজের ক্ষেত্রে। ওকে, যারা এ উত্তর করছো তাদের উত্তরটা সঠিক। অনেকে বি বলছো, না ভাইয়া বি হবে না, 6.8 থেকে 7.2, এটা দশমিকটা নাই, বাট দশমিক হবে এখানে, বাট 7.2 এটা না, এটা হচ্ছে 6 থেকে 6.5। ঠিক আছে, এটা তুমি নেটওয়ার্ক বই চার্ট দেখবা যে একটা হচ্ছে কোন কোন ক্ষেত্রে কি পরিমাণ থাকা লাগে, এটা একবার একটা গ্লান্সে দেখে ফেলবা, তাইলে মনে মনে থাকবে। আলাদা আলাদা ভাবে, যেমন কৃষির জন্য একরকম, বৃষ্টির জন্য একরকম, রক্তের জন্য একরকম, এভাবে মনে না রেখা তুমি হচ্ছে একটা সিরিয়াল ওয়াইজ পড়বা, তাইলে তুমি সিকোয়েন্স হিসেবে মনে রাখতে পারবা। ঠিক আছে, ওকে, পরের প্রশ্নে চলে যাই, 5 নম্বর প্রশ্নে। ওকে, হচ্ছে 5 নম্বর প্রশ্ন, তোমার বলছে নিচের কোনটি বাফার দ্রবণ? ঠিক আছে, তোমরা ইন্টারমিডিয়েটে অনেক বাফার দ্রবণের থিওরি করছো, ঠিক আছে, প্রশ্ন অনেক আসছে, এবার বলে ফেলো যে কোনটা বাফার দ্রবণ। 5 নম্বর প্রশ্ন, ঠিক আছে, তাড়াতাড়ি উত্তর করবা। কোনটি বাফার দ্রবণ? কোনটি বাফার দ্রবণ? বাফার দ্রবণের সংজ্ঞা থেকে হচ্ছে তুমি চলে যাও, বাফার দ্রবণের সংজ্ঞায় যাও, তাইলে হচ্ছে পেরে যাবা বাফার দ্রবণের সংজ্ঞা। সেই স্ক্রিনে হয়তো দেখা যায় না, আমার ঢেকে যায় আর কি অপশনগুলো। ঠিক আছে, ওকে, এবার দেখো যে বাফার দ্রবণ কোনটা। ঠিক আছে, সময় শেষ, 30 সেকেন্ড। ওকে, ঠিক আছে, এবার চলে যাই যে কোনটি বাফার দ্রবণ। এই সংজ্ঞা যদি, বাফার দ্রবণের সংজ্ঞা কি, একটা হচ্ছে তোমার দুর্বল এসিড তার লবণ, অথবা দুর্বল ক্ষার ও তার লবণ। তাহলে আমরা এখানে খুঁজবো যে দুর্বল এসিড কোনটা আছে অথবা দুর্বল ক্ষার কোনটা আছে, এবং তার সাথে তার লবণ কোনটা আছে। তাহলে এই যে একটা দুর্বল এসিড আছে, হ্যাঁ, দুর্বল এসিড আছে, বাট এর সাথে একটা ক্ষার দেওয়া আছে, সবল ক্ষার দেওয়া, তার মানে এটা না। এইখানে একটা সবল ক্ষার দেওয়া, বাট তার লবণ দেওয়া নাই এখানে। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমার এই দেখো, এইটা তোমার এই যে একটা অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, এবং এর লবণ দেওয়া আছে, অর্থাৎ বি যারা উত্তর করছো যে দুর্বল অ্যাসিড এবং তার লবণ একসাথে থাকলে তার আমরা কি বলি, বাফার দ্রবণ বলি, বা দুর্বল ক্ষার এবং তার লবণ। ঠিক আছে, যদি এটা শক্তিশালী অ্যাসিড তো সেই ক্ষেত্রে এটা হবে, সরি, শক্তিশালী ক্ষার, সেই ক্ষেত্রে এটা হবে না। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাই, 6 নম্বর প্রশ্নে চলে যাই, 6 নম্বর প্রশ্নে চলে যাই। ওকে, টাইম স্টার্ট। 6 নম্বর, কোনটি রাসায়নিক বিক্রিয়ার অটো প্রভাবক হিসেবে কাজ করে? এই উদাহরণ অনেক বেশি আসে, অটো প্রভাবক হিসেবে কাজ করে কোনটি? ঠিক আছে, তাড়াতাড়ি উত্তর করে দাও, কোনটি অটো প্রভাবক হিসেবে কাজ করে? 6 নম্বর, কোনটি অটো প্রভাবক হিসেবে কাজ করে? অটো প্রভাবক হিসেবে কাজ করে, তোমাদের বই একটাই উদাহরণ আছে, সেই উদাহরণটাই এখানে আছে। ঠিক আছে, তোমাদের বই একটাই উদাহরণ আছে, হাজারি স্যারের বইয়ে। ঠিক আছে, কোনটি অটো প্রভাবক হিসেবে কাজ করে?
তাড়াতাড়ি উত্তর করে দাও। আমাদের 30 সেকেন্ড সময় শেষ, ঠিক আছে। ওকে, তোমরা জানো যে অটোপ্রভোক মানে কি, যেই কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন কোনো উৎপাদ যদি ওই বিক্রিয়কের বেলায় তোমার প্রভাবক হিসেবে কাজ করে বা বিক্রিয়ার গতিবেগ নিয়ন্ত্রণ করে, তখন তারা আমরা বলবো কি, অটোপ্রভাবক। তোমরা জানো Mn2+, হ্যাঁ, এখান থেকে তোমার Mn2+ যে আয়নটা আছে এটা একটা অটোপ্রভাবক হিসেবে কাজ করে। তাহলে এটা আছে কোথায়, এই যে দেখো এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে Mn2+, এই আয়নটা অবস্থান করবে, ঠিক আছে, ম্যাঙ্গানিজ সালফেট থেকে ওইখানে তোমার ম্যাঙ্গানাস আয়ন যেটা Mn2+, সেইখানে হচ্ছে মানে এইটার থেকে আসলে তোমার ম্যাঙ্গানাস আয়নটা আসে। ম্যাঙ্গানিজ সালফেট তো পরবর্তীতে তৈরি হয়, জাস্ট তুমি মনে রাখবা এই ম্যাঙ্গানিজ হচ্ছে তোমার একটা অটোপ্রভাবক হিসেবে কাজ করে। এই হচ্ছে 6 নম্বর প্রশ্ন, ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন হয়ে গেল, পরের প্রশ্নে চলে যাই, 7 নম্বর প্রশ্নে চলে যাই। ওকে, যারা 6 এই উত্তর করছে তো সঠিক, ঠিক আছে। 7 নম্বর প্রশ্ন, ওকে, নিচের কোন বিক্রিয়ার ক্ষেত্রে কেপি আর কেসি সমান হবে? কেপি আর কেসি সমান হবে, ঠিক আছে। এই টাইপের প্রশ্ন খুব বেশি আসে, ঠিক আছে, কেপি কেসির সম্পর্ক রিলেটেড। ওকে, তাড়াতাড়ি উত্তর করে দাও, এটা দেখা মাত্র পারার কথা, ঠিক আছে, খুব বেসিক একটা জিনিস, আশা করি পারবা এটা। 7 নম্বর, তাড়াতাড়ি উত্তর করে দাও, সময় চলে যাচ্ছে, হ্যাঁ, সময় চলে যাচ্ছে, আমরা আজকে বেশি সময় নিব না, দেখতেছো আমরা খুব ফাস্ট আগাচ্ছি, ঠিক আছে, একটু তাড়াতাড়ি করে দাও, তাড়াতাড়ি করো। ওকে, হ্যাঁ, ওকে, 30 সেকেন্ড হচ্ছে আমাদের সময়, স্টপ। ওকে, আমরা জানি কেপি কেসির একটা সমীকরণ ছিল যে কেপি ইজ ইকুয়াল টু কেসি আরটি ডেল এন, এই তো। তো এই সমীকরণের আগে আমরা শুধু মোল সংখ্যাকে হিসাব করব। তাহলে দেখো, যদি আমরা জানি যেই বিক্রিয়ার উৎপাদ এবং বিক্রিয়ার মোল সংখ্যা সমান থাকে, সেখানে কেপি আর কেসির সমান থাকবে বা চাপের কোনো প্রভাব থাকবে না, এটাও মনে রাখতে পারো। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই যে এটা এখানে 1 মোল, এখানে 1 মোল, হচ্ছে 2 মোল, বিক্রিয়ক হচ্ছে 2 মোল, আর উৎপাদেও দেখো 2 মোল আছে। তার মানে এই বাম পাশে আর ডান পাশে সমান মোল সংখ্যা আছে, তার মানে এখানে তোমার ডেল এন এর মান আসবে 0, তার মানে কেপি ইজ ইকুয়াল টু কেসি দাঁড়াবে। এই আরটির উপর পাওয়ার 0 বসাও, তার মানে এই টার্মটা 1 হলে কেপি ইজ ইকুয়াল টু কেসি, অর্থাৎ ডি যারা উত্তর করছো তাদের উত্তরটা সঠিক, বাট অন্যান্য জায়গায় কেপি আর কেসি সমান হবে না, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্নে চলে যাই, 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর, এই যে একটু আগে যে ম্যাথটা করাইলাম এটার ভিত্তিতে করবা, ঠিক আছে। ওকে, করো। PCl5 থেকে তোমার PCl3 আর ক্লোরিন তৈরি হচ্ছে, এই ক্ষেত্রে কেপি আর কেসির গাণিতিক সম্পর্ক কেমন হবে, ঠিক আছে। ওকে, এই একটু আগে যে ম্যাথটা করাইছিলাম, ঠিক আছে। ওকে, তাড়াতাড়ি উত্তর করে দাও। একজন বলছে যে ভাই বই দেখে সবাই আগে আগে উত্তর দিতেছে না, আসলে ধরো এইটা কোথায় আছে সেটা তো খুঁজতে তার সময় লাগবে, ঠিক আছে, অতক্ষণ তো আজকে আমরা ওয়েট করতেছি না। ওকে, পরের প্রশ্নে চলে যাই। ওকে, ঠিক আছে, শেষ, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। দেখো, একটু আগে যেই জিনিসটা লিখলাম, আমরা জানি কি কেপি সমান সমান কেসি ইন্টু আর টু দি পাওয়ার ডেল এন। তাহলে এই ক্ষেত্রে আমি দেখি বিক্রিয়কের মোল সংখ্যা আছে 1, উৎপাদের মোল সংখ্যা আছে 1 আর 1 2, তাইলে আমার যদি ডেল এন বের করি তাহলে ডেল এর মান পাবো 1, ডেল এন এর মান কত পাবো ভাইয়া 1। তাহলে কেসি ইন্টু আরটি কোথায় আছে দেখো, কেসি ইন্টু আরটি, এই যে দেখো সি নম্বর অপশন, কেসি ইন্টু আরটি, ঠিক আছে, মানে এর পাওয়ার 1, এই হচ্ছে এটা পাবো। ওকে, সি যারা উত্তর করছো তাদের উত্তরটা সঠিক, ঠিক আছে, সি যারা উত্তর করছো, ঠিক আছে, সি যারা উত্তর করছো, হ্যাঁ, তোমার কমেন্ট আসে, শিশির, ভোরের শিশির, তোমার কমেন্ট আসছে ভাইয়া। ওকে, 9 নম্বর প্রশ্নে চলে যাই, 9, ঠিক আছে। এই যে দেখো, এই পিএইচ এর অঙ্ক চলে আসছে, ঠিক আছে, এটা পারবা, আশা করি সবাই পারবা এটা, ঠিক আছে, তাড়াতাড়ি উত্তর করে দাও। 0.005 মোলার H2SO4 দ্রবণের পিএইচ কত? 0.005 মোলার এর H2SO4 দ্রবণের পিএইচ কত? তাড়াতাড়ি উত্তর করে দাও, এটা হচ্ছে 9 নম্বর প্রশ্ন, তাড়াতাড়ি উত্তর করে দাও। আচ্ছা, একটু দুঃখিত, পানি খেতে গেছিলাম। ওকে, দেখি কে কি উত্তর করছো। ওকে, দেখি 0.005 মোলার H2SO4 দ্রবণের পিএইচ কত? অনেকেই হচ্ছে, দেখি সবাই কে কি করছো, কারণ এই প্রশ্ন হচ্ছে অনেক বেশি আসে, ঠিক আছে। আমরা পিএইচ এর নরমালি আমরা জানি কি, পিএইচ সমান সমান মাইনাস লগ অফ হাইড্রোজেন প্লাস, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বসাই পিএইচ সমান সমান মাইনাস লগ
0.005। তাহলে এখন এটা তো ক্যালকুলেটর হিসেব নিকাশ চলে আসবে। তোমরা হচ্ছে যেহেতু আমাদের এগ্রিকালচার ভর্তি পরীক্ষায় আমাদের ক্যালকুলেটর ইউজ করা যায় না, তো সেই ক্ষেত্রে এই মানটার তোমরা হচ্ছে অনেকগুলা ছন্দ মনে রাখতে পারো, যে এরকম থাকে যে log 1 এর মান তো 0, তারপরে log 2 এর মান থাকে 0.4 মেবি, তারপর log 3 মান 0.5, এরকম করে থাকে। আর যেই দশমিকের যে অঙ্কগুলো থাকে সেখানে আমরা কি একটা হিসাব জানি, আরে এখানে কি জানি যে দশমিকের পরে যে কয়টা ঘর আছে 1 2 3, তিনটা, এর থেকে আমাদের বিয়োগ যাবে কে, যে আচ্ছা 0 এরপরে দাঁড়াও একটু, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি দাঁড়াবে, ভাই আরেকটা বই ছিল না এখানে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো এখানে কি ছিল, যে আমাদের এই যে 0.005, তাহলে 0.005 হলে আমাদের এখানে ঘর আছে কয়টা, তিনটা। তাহলে এখন এই দশমিকের পরে প্রথম সার্থক সংখ্যা কোনটা আছে সেটা আমরা হিসাব করবো। তাহলে লগ এই যে 5, তাইলে নর্মালি তোমার দশমিকের পরে ঘর আছে তিনটা, 3 মাইনাস এই 5, এই 5 এর লগ করতে হবে, কত করতে হবে ভাইয়া, log 5। এখন log 5 এর মান আবার কত, 0.7, ঠিক আছে। তাহলে 3 মাইনাস 0.7, তাহলে এটা করলে আনুমানিক কত আসবে, 2 এর কাছাকাছি, ঠিক আছে। কুইজ কি হয়েছে না ভাইয়া, কুইজ তো হয় নাই। আচ্ছা অনেকে অনেক কোশ্চেন করছো, যাই হোক। আচ্ছা এখন দেখো এখানে তোমার 2 পয়েন্ট সামথিং আসবে, 2.3 আসতে পারে বা 2.2 এরকম টাইপের, কিন্তু এই অপশনটা দেওয়া নাই, তার মানে তোমার উত্তর কত হবে, ডি, ঠিক আছে। নর্মাল সূত্র কি, যে দশমিকের এই টাইপের অঙ্কে দশমিকের পরে কয়টা ঘর আছে তোমার, ওই কয়টা লিখবা 3, মাইনাস প্রথম যে সার্থক সংখ্যা তার লগ করবা, এই লগ প্রথম সার্থক সংখ্যা হচ্ছে 5, তাহলে log 5 এর মানটা তোমার মুখস্থ করতে হবে, যেটা একটা চার্ট তুমি নিজে সাজাইতে পারো, ঠিক আছে। তাহলে এই যে 3 থেকে log 5 এর মান বিয়োগ করলে 2 পয়েন্ট সামথিং থাকবে, ধরো 2.2 বা 2.3, বাট এখানে ওইটা দেওয়া নাই, তাহলে কাছাকাছি মানটা তুমি নিবা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এই নেটে আজকে খুব বেশি সমস্যা করতেছে। আচ্ছা আমরা একটু তাড়াতাড়ি আগাই, ঠিক আছে। এটা হচ্ছে 9 নম্বর প্রশ্ন ছিল, 9 নম্বর প্রশ্ন ছিল, 10 নম্বর প্রশ্ন চলে যাই। 10, ওকে 10 সবল অম্ল ও সবল ক্ষারের প্রশমন তাপ কত, এটা দেখে উত্তর দেওয়ার কথা, ঠিক আছে। সবল অম্ল আর সবল ক্ষার এটা সবার জন্য ফিক্সড। একটু তাড়াতাড়ি করে দাও, একটু তাড়াতাড়ি করো। 10 নম্বর, সবল অম্ল ও সবল ক্ষারের প্রশমন তাপ কোনটি, তাড়াতাড়ি উত্তর করে দাও। এটা তো আচ্ছা টাইমার স্টার্ট করতে ভুলে গেছিলাম, যাই হোক একটু তাড়াতাড়ি উত্তর করো। আচ্ছা দেখো, আচ্ছা যেহেতু এটা একটু পরে শুরু করছিলাম, দেখো সবল অম্ল আর সবল ক্ষার, তোমরা জানো যে সবল অম্ল আর সবল ক্ষারে যে একটা প্রশমন তাপ তৈরি হয়, সেখানে এটা -57.34 কিলোজুল, এটা ফিক্সড, ঠিক আছে সবার জন্য, একটা ব্যতিক্রম বাদে, ঠিক আছে, একটা ব্যতিক্রম বাদে, এটা নর্মাল, এটা ফিক্সড, ঠিক আছে। এটা থিওরিক্যাল প্রশ্ন, কোনো ব্যাখ্যা নাই, ঠিক আছে। ওকে আশা করি বুঝতে পারছো, এটা -57.34। ওকে পরের প্রশ্ন চলে যায়, এটাতে সময় লস করবো না। ওকে 11 নম্বর প্রশ্ন চলে যাই। 11, অসওয়াল্ড পদ্ধতিতে অ্যামোনিয়া থেকে শতকরা কত ভাগ নাইট্রিক অ্যাসিড পাওয়া যাবে। ওকে তাড়াতাড়ি উত্তর করে দাও, এটা থিওরিক্যাল প্রশ্ন, এটা মুখস্থ যে পারবা সে পারবা, যে পারবা না তো পারবা না। 11 নম্বর প্রশ্ন, অসওয়াল্ডের পদ্ধতিতে তুমি যদি অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড তৈরি করো সেক্ষেত্রে কতটুকু নাইট্রিক অ্যাসিড পাবা। ওকে দেখো প্রায় সময় শেষ, এটার উত্তর অনেকেই করছো, এটা মনে বেশি সহজ ছিল, অনেকেই করছো, দেখি দেখি কত বলছো, মোটামুটি ম্যাক্সিমাম সবাই ডি বলছো, ঠিক আছে। আচ্ছা যারা ডি বলছো তাদের উত্তর সঠিক, ঠিক আছে। অসওয়াল্ড পদ্ধতিতে তুমি যদি অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড তৈরি করো সেক্ষেত্রে 75% নাইট্রিক অ্যাসিড তৈরি হয়, ঠিক আছে। আর যদি তুমি
বিশোধন পদ্ধতিতে করো প্রায় হচ্ছে 99% উপরে পাওয়া যায় বিশোধন পদ্ধতিতে গেলে তখন, ঠিক আছে। আচ্ছা, অসওয়াল্ডের পদ্ধতিতে হচ্ছে তোমার 75%, আর অন্যান্য পদ্ধতির বেলায় আমরা এই যেহেতু প্রশ্ন নাই সেটা আসলাম না। ওকে, 12 নম্বর প্রশ্ন চাই, 12 নম্বর প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন। একটি দ্রবণের পিএইচ এর মান 3 থেকে 4 হলে H প্লাস এর কিরকম পরিবর্তন হবে? ঠিক আছে, পিএইচ এর মান 3 থেকে 4 হলে H প্লাস এর ঘনমাত্রার কিরকম পরিবর্তন হবে? এটা 12 নম্বর প্রশ্ন, তাড়াতাড়ি উত্তর করে দাও। 12 নম্বর প্রশ্ন একটু তাড়াতাড়ি উত্তর করো, ঠিক আছে। ওকে, তাড়াতাড়ি উত্তর করো। এটা ওই যে প্রথম যেই যেটা করাইছিলাম তার বেসিসে তোমরা উত্তর করতে পারবা। ওকে, 30 সেকেন্ড সময় শেষ, ঠিক আছে। দেখো তোমার বলছে 3 থেকে 4, অর্থাৎ ডিফারেন্স, পিএইচ এর ডিফারেন্স কত হইছে ভাইয়া? 1। তাহলে আমরা দেখলাম পিএইচ এর ডিফারেন্স যত হবে 10 টু দি পাওয়ার n, তাহলে 1 হইছে, তাহলে 10 পাওয়ার 1, তাহলে এই ক্ষেত্রে 10 পাওয়ার মানে 10, হয় 10 বাড়বে অথবা 10 কমবে। তাহলে তোমার বলছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কমবে নাকি বাড়বে? তাহলে আমরা জানি যদি পিএইচ বেড়ে যায় তার মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কমে যায়, আর পিএইচ কমে গেলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেড়ে যায়। তাহলে যেহেতু এখানে 3 থেকে 4 হচ্ছে তার মানে 10 গুণের কোন একটা পরিবর্তন হবে। এবার বাড়বে নাকি কমবে সেটার বেলায় এই পিএইচ যদি 3 থেকে 4 তার মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কমে যাবে। তাহলে কমে যাবে কোথায়? যে দেখো 10 গুণ হ্রাস পাবে। বি যারা উত্তর করছে তাদের উত্তরটা সঠিক, ঠিক আছে। 13 নম্বর প্রশ্নে চলে যাই। ওকে, একটু বলে দেই যে 13 নম্বর প্রশ্নে আজকে প্রথম বই গিফট করবো, ঠিক আছে। এটা যেহেতু আগে নির্ধারিত ছিল না, আর আমাদের আজকে কুইজের সময়টাও একটু এক্সচেঞ্জ হয়ে যাওয়ার কারণে অনেকেই ডেইলি 4:30টায় বসে থাকে যে কুইজ হবে, বাট আজকে একটু আনএক্সপেক্টেডলি চেঞ্জ হয়ে গেছে। ওকে, 13 নম্বর প্রশ্নে 13 নম্বর প্রশ্নে আজকে প্রথম বই গিফট করা হবে, ঠিক আছে। সবাই একটু কনসাসলি বসবা। ওকে ওকে, 30 সেকেন্ড পর্যন্ত উত্তর গ্রান্টেড, ঠিক আছে। এরপরে কেউ উত্তর দিলে, সঠিক উত্তর দিলে তারটা আর কাউন্ট হবে না, ঠিক আছে। ওকে, পরের প্রশ্নে চলে 13 নম্বর প্রশ্নে। ওকে, 13 নম্বর প্রশ্নে তাড়াতাড়ি উত্তর করো। ওকে, সবার আগে উত্তর করে দিছে রোকেয়া হুসাইন, ঠিক আছে। দেখি তারপরে সঠিক উত্তরের ব্যাপার স্যাপার আছে। যে 13 নম্বর, সরি, চয়ন দেব শর্মা সবার আগে উত্তর করছে 13 নম্বরের। ওকে, তারপরে সালফিউরিক অ্যাসিডের বাণিজ্যিক উৎপাদনের কোন অনুঘটক ব্যবহার করে? এটা ক্লাস 9-10 এ পড়া, ঠিক আছে। তোমরা এটা 9-এও পড়ে আসছো, ঠিক আছে। এটা তোমাদের এই অ্যাডমিশন সিজন, এটা যদি দেখে না পারার কথাই যে অনেকেই একজন আবার বি বলতেছে, ওরে পিডান দরকার। সময় শেষ, ঠিক আছে। দেখো খেয়াল করো, তোমারে বলছে সালফিউরিক অ্যাসিডের বাণিজ্যিক উৎপাদনে কোন অনুঘটক ব্যবহার করে? আমরা সালফিউরিক অ্যাসিড বাণিজ্যিকভাবে উৎপাদন করি স্পর্শ পদ্ধতিতে, ঠিক আছে। সালফিউরিক অ্যাসিড থেকে পরবর্তীতে তোমার সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। এই ক্ষেত্রে তাহলে আমরা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড ইউজ করি, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, ঠিক আছে। অর্থাৎ যারা সি উত্তর করছো তাদের উত্তরটা সঠিক। এবার দেখি কে সবার আগে উত্তর করছো, ঠিক আছে। ওকে, দেখি সবার আগে উত্তর করছো ভাই হচ্ছে, একটু দাঁড়াও চেক করে নেই যাতে ভেজাল না হয়। চয়ন দেব শর্মা। তুমি হচ্ছে এই পেজটার স্ক্রিনশট নিয়ে রাখো। তুমি হচ্ছে আমাদের আসপেক্ট সিরিজ পেজে হচ্ছে তোমার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে দিবা, তোমার হচ্ছে বই পাঠিয়ে দেওয়া হবে। ওকে, তুমি হচ্ছে একটু স্ক্রিনশট নিয়ে নাও, আমরা পরের প্রশ্নে চলে যাবো, ঠিক আছে। দেরি করবো না, তাড়াতাড়ি, ঠিক আছে। ওকে, পরের প্রশ্নে যাই, 14 নম্বর প্রশ্নে যাই। ওকে, 14 নম্বর প্রশ্ন। দেখো, হেবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের বেলায় কোনটি সত্য নয়? এই সত্য নয়টা এটার একটু মাথায় রাখবা, ঠিক আছে। কোনটা সত্য নয় এটা পারার কথা। হেবারবস প্রণালী, অর্থাৎ অ্যামোনিয়া তৈরির যে একটা বিক্রিয়া ছিল সেই প্রণালীতে, ঠিক আছে। হেবারবস প্রণালীতে তোমার কোনটা সত্য নয়? 14 নম্বর প্রশ্ন এটা। অনেকে এখনো 13 নম্বর উত্তর করতেছে কেন? 13 নম্বর তো শেষ। ওকে, 14 নম্বর উত্তর করো। ওকে, দেখি মোটামুটি অনেকে উত্তর করছো। আচ্ছা, ম্যাক্সিমাম অপশন সি উত্তর করছে। দেখি কি বলছে। তাপমাত্রা বৃদ্ধি করলে অ্যামোনিয়ার উৎপাদন বৃদ্ধি পায়, তার মানে এই কথাটা সত্য নয়, তার মানে এটাই সত্য। কেমনে বুঝলাম? এর সাথে কিছু তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া তুমি আবার নতুন করে তাপ বৃদ্ধি করো, তার মানে সেটা কি হবে না? অ্যামোনিয়ার উৎপাদন বা উৎপাদ বৃদ্ধি হবে না, সেটা পশ্চাৎমুখী বিক্রিয়া হয়ে যাবে, ঠিক আছে।
ওকে, পরের প্রশ্নে চলে যাই। এটার ব্যাখ্যা আশা করি বুঝতে পারছো। বিক্রিয়ার দিকে তাকাইলে বোঝা যায় এটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া তুমি আবার নতুন করে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া পশ্চাৎমুখী হবে, তার মানে এই কথাটা ভুল বলছে, বাকিগুলো দেখো ঠিক আছে। ঠিক আছে, সত্য নয়, তার মানে এটা মিথ্যা। ওকে, পরের প্রশ্ন চলে যাই। সবার আগে দিছিলাম অয়ন দাস ভাইয়া, তোমার প্রশ্ন তো আমাদের কাছে আসে নাই, আসলে যে যারটা সবার আগে আসবে সে হচ্ছে কাউন্টেড হবে। 15 নম্বর প্রশ্ন, ঠিক আছে, তাড়াতাড়ি উত্তর করে ফেলো আমরা। ওকে, কোন যৌগ কখন পানির দ্রবণীয় হবে? ঠিক আছে, কোন যৌগ পানির দ্রবণীয় হওয়ার বেলায় কি ঘটনা ঘটবে? কোন যৌগ পানিতে দ্রবীভূত হওয়ার বেলায় কি ঘটনা ঘটতে হবে? কোন যৌগ যদি পানিতে দ্রবীভূত হইতে চায় তখন সেই ক্ষেত্রে হাইড্রেশন এনথালপি আর ওই যৌগের ল্যাটিস যে এনথালপি সেটার মানে সম্পর্ক কেমন হইতে হবে? ঠিক আছে, উত্তর করে দাও, উত্তর করে দাও। পানিতে অদ্রবণীয়, নট দ্রবণীয়, ঠিক আছে, এটা মাথায় রেখো, অদ্রবণীয়। অনেকেই দ্রবণীয় উত্তর করতেছো। অনেকেই উত্তর করতেছো। ওকে, এটা বেশি হয়ে গেছে, সরি সরি। ওকে ওকে, আমরা যাই, ঠিক আছে, ব্যাখ্যা চলে যাই। যে দেখো তুমি যদি মানে অদ্রবণীয় বলো তাহলে সেই ক্ষেত্রে এই মানে ওই যৌগটারে পানি দ্রবীভূত করতে পারতেছে না, মানে যৌগটারে ভাঙতে পারতেছে না, এরকম টাইপের বুঝতে পারো। তার মানে ওই যৌগের যে ল্যাটিস এনথালপি আছে সেটা পানির থেকে বেশি হবে। ঠিক আছে, যদি যৌগেরটা কম থাকতো পানিরটা বেশি থাকতো সেক্ষেত্রে দ্রবীভূত হবে। অনেকে এ উত্তর করছো, এর বেলায় বলছে হাইড্রেশন এনথালপি বেশি আর ল্যাটিস এনথালপি কম। ল্যাটিস এনথালপি যদি কম থাকে, হাইড্রেশন এনথালপি বেশি থাকলে তো ওই যৌগটা দ্রবীভূত পানিতে হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে ল্যাটিস এনথালপি যদি বেশি হয় বাট হাইড্রেশন এনথালপি যদি কম হয় সেই ক্ষেত্রে হচ্ছে এটা পানিতে দ্রবীভূত হইতে পারবে না, অর্থাৎ সি উত্তর যারা করছে তাদের উত্তরটা সঠিক। ঠিক আছে, এই উত্তরটা ভুল। ঠিক আছে, বই পাবা ভাইয়া তুমি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে, আমরা প্রত্যেকদিন 2টা করে বই গিফট করি। ওকে, 16 নম্বরে চলে যাই। 16 নম্বর, দেরি করবো না। 16, নিচের কোনটি অ্যামফোটেরিক পদার্থ নয়? মনে রাখবা কোনটি নয় বলছো, ঠিক আছে, খেয়াল করবা। নিচের কোনটি অ্যামফোটেরিক পদার্থ নয়? ঠিক আছে, অ্যামফোটেরিক মানে একটু বলে দে, অনেকে অ্যামফোটেরিক নাও বুঝতে পারো। উভধর্মী, অ্যামফোটেরিক মানে উভধর্মী, উভধর্মী, অ্যামফোটেরিক মানে উভধর্মী। ঠিক আছে, 16 নম্বর প্রশ্ন, তাড়াতাড়ি উত্তর করো। এই প্রশ্ন আসছে হচ্ছে তোমার শেরে বাংলাতে আসছে 14-15 সেশনে। কোনটি অ্যামফোটেরিক নয়? এটা 16 নম্বর। অনেকে 15 নম্বর উত্তর করতেছে কেন? 15 নম্বর চলে গেছে, 16 নম্বর দেখো কোনটি অ্যামফোটেরিক নয়। 30 সেকেন্ড প্রায় শেষ। ওকে, উত্তর ক্লোজ করে দিচ্ছি। ওকে, দেখি চলো কোনটি অ্যামফোটেরিক নয়। তোমরা জানো পানি একটা উভধর্মী পদার্থ, এখানে বাইকার্বনেট বাইসালফেট এই দুইটা আয়ন হচ্ছে উভধর্মী, বাট এখানে OH বা হাইড্রক্সিল আয়ন বা OH যে মূলকটা সেটা এখানে অ্যামফোটেরিক বা উভধর্মী পদার্থ নয়, এটা একটা ক্ষারকীয় মূলক। ঠিক আছে, তোমরা জানো OH তো ক্ষারের উপস্থিতি ব্যাখ্যা করে, তো সেই ক্ষেত্রে এটা উভধর্মী নয়। ঠিক আছে, তার মানে ডি উত্তর যারা করছো তাদের উত্তরটা সঠিক। পরের প্রশ্নে চলে যাই, 17 নম্বর প্রশ্ন। ঠিক আছে, 17 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, রক্তের পিএইচ এর মান কত? খুবই সিলি একটা প্রশ্ন, পারার কথা। ঠিক আছে, এইটার জন্য 15 সেকেন্ড সময় পাবা, এটা বেশি দেওয়া যাবে না। ঠিক আছে, এইটা যদি যে না পারবে এর হচ্ছে ধরো ফ্যানের সাথে উল্টা করে পিটানো দরকার। ওকে, তাড়াতাড়ি উত্তর করে দাও। মানুষের রক্তের পিএইচ কত দেখা মাত্রই পারার কথা। রক্তের যে সংজ্ঞা তোমরা পড়ছিলে যে রক্ত কাকে বলে, সেইখানে হচ্ছে এটা পারার কথা। যে 5 সেকেন্ড বাড়াই দিলাম, যে এই পর্যন্ত আমরা উত্তরটা নিব। 17 নম্বর প্রশ্ন, তাড়াতাড়ি উত্তর করো। ওকে, দেখো রক্তের পিএইচ কতটা দেখে পারার কথা। তোমরা যখন রক্তের সংজ্ঞা বলছিলা তখন কি বলছে? ঈষৎ ক্ষারীয়, তার মানে 7 থেকে একটু বেশি হবে। তাহলে 7 থেকে 20 আসে কোনটা? এটা খুব বেশি। ঠিক আছে, তার মানে ক্ষারের পরিমাণ বেড়ে যাবে, তার মানে এটা না। দেখো 7.4, এটা হচ্ছে ঈষৎ ক্ষারীয়, অর্থাৎ এ যারা উত্তর করছো তাদের উত্তরটা সঠিক। ওকে, পরের প্রশ্নে চলে যাই, দেরি করবো না। 18 নম্বর প্রশ্ন, যে ঋণাত্মক প্রভাবক কোনটা? ঋণাত্মক প্রভাবক কোনটা? এটার আগে একটা প্রভাবক নিয়ে প্রশ্ন ছিল, সেখানে বলছিলাম যে প্রভাবকের একটা চার্ট আছে, সেটা পড়লে পারবা। ওকে, ঋণাত্মক প্রভাবক কোনটি? ঋণাত্মক প্রভাবক কোনটি? তাড়াতাড়ি উত্তর করো। ওকে, 18 নম্বর প্রশ্ন দেখি। আচ্ছা, সবার আগে হচ্ছে অভিজিৎ কর্মকার উত্তর করছো। আমরা হচ্ছে 30 সেকেন্ড পর্যন্ত তোমাদের উত্তরগুলো নিব, এর পরের প্রশ্নে চলে যাব। ঋণাত্মক প্রভাবক কোনটি? স্বপ্রভাবক, ঋণাত্মক প্রভাবক, ধনাত্মক প্রভাবক, এই সবগুলা মোটামুটি পড়লে তোমাদের জন্য এইখান থেকে একটা মোটামুটি প্রশ্ন থাকে। ওকে, 30 সেকেন্ড হয়ে গেছে। ঠিক আছে, আমরা একটু দেখি যে ঋণাত্মক প্রভাবক কোনটা। তোমরা ঋণাত্মক প্রভাবকের যদি চার্ট পড়ো সেখানে দেখবা H3PO4 একটা ঋণাত্মক প্রভাবক। ঠিক আছে, এর সাথে থাকতে পারে কি? তোমার গ্লিসারিন থাকে, এর সাথে কি থাকে? পারক্সাইড থাকে, H2O2, তারপরে অ্যালকোহল থাকতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে তোমার ঋণাত্মক প্রভাব হিসেবে কাজ করে, অর্থাৎ এরা বিক্রিয়কের গতিবেগের হার কি করবে? কমাই দিবে, গতিবেগ কমাই দিবে। তাহলে এই ক্ষেত্রে H3PO4 হচ্ছে তোমার উত্তর। যারা হ্যাঁ মোটামুটি 2-1 ভুল বাদে ম্যাক্সিমাম সবাই উত্তর সঠিক উত্তর করছো।
উত্তর সি হচ্ছে সঠিক, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে এগুলো একটু মনে রাখবা যে গ্লিসারিন H2O2, তারপরে অ্যালকোহল, এরা হচ্ছে তোমার ঋণাত্মক প্রভাবক। 18 নম্বর। 19 নম্বরে চলে যাই, 19 নম্বরে চলে যাই। ওকে 19, ঠিক আছে। তোমার কি বলছে যে সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ কোন ধর্ম প্রদর্শন করে, ঠিক আছে। এটা একটু বেসিক প্রশ্ন, সরাসরি না বুঝতে পারলে একটু মাথা খাটাইলে পারবা। 19 নম্বর প্রশ্ন, সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ কোন ধর্ম প্রদর্শন করে। হ্যাঁ, তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও। ওকে, 30 সেকেন্ড পর্যন্ত আমরা এই প্রশ্নের উত্তর নিব, এরপর আমরা ব্যাখ্যায় চলে যাব, পরের প্রশ্নে চলে যাব, ঠিক আছে, দেরি করবো না। কে যেন শুধু এই ভি উত্তর করতেছো, হয়তো বি লিখতে চায়, সে হচ্ছে ভি চলে আসে মনে হয়। ওকে ওকে, 30 সেকেন্ড হয়ে গেছে, আমরা সলভে চলে যাই। দেখো সোডিয়াম কার্বনেট আসছে কই থেকে ভাইয়া, এ দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে কার্বনিক অ্যাসিড, এই হচ্ছে দুইটা যৌগ। সোডিয়াম হাইড্রোক্সাইড তোমরা জানো একটা শক্তিশালী ক্ষার, আর কার্বনিক অ্যাসিড যেটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড। তাহলে শক্তিশালী ক্ষার এবং দুর্বল অ্যাসিডের মাধ্যমে যে লবণটা তৈরি হবে সেটা অবশ্যই ক্ষারীয় প্রকৃতির লবণ হবে, ঠিক না। তো সেই ক্ষেত্রে সোডিয়াম কার্বনেট যেহেতু সবল ক্ষার এবং দুর্বল যে অ্যাসিড তার যোগের মাধ্যমে হচ্ছে প্রশমন বিক্রিয়া তৈরি হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে এই ক্ষারের একটা প্রভাব তার ভিতরে রয়ে যাবে, অর্থাৎ ক্ষারীয়। যারা বি উত্তর করছো তাদের উত্তরটা সঠিক, যারা এ বলছো তাদের উত্তরটা ভুল ভাইয়া, এ হবে না, ঠিক আছে। এটা অম্লীয় না, এটা ক্ষারীয়, কারণ এখানে সবল ক্ষারের উপস্থিতির কারণে বিক্রিয়াটা হয়েছে, ঠিক আছে। ওকে, পরের প্রশ্নে চলে যায় 20 নম্বর। 20 নম্বর প্রশ্নে চলে যায় ভাইয়া। ওকে 20, দেখো অক্সি অ্যাসিডের তীব্রতা, অম্লের তীব্রতা নিচের কোনটি নির্দেশ করে, ঠিক আছে। এই প্রশ্ন আসে, অনেক বেশি আসে। ওকে, অক্সি অ্যাসিড তোমরা মনে রাখবা, অক্সি অ্যাসিডের যেই সবল বা সক্রিয়তা, এই সিরিজটা কার উপর ডিপেন্ড করে সেটা তাকাইলে বুঝতে পারবা, ঠিক আছে। 20, তাড়াতাড়ি উত্তর করে দাও, একটু চেপে যায়, হয়তো তোমাদের দেখতে মনে সমস্যা হয়। ওকে, তাড়াতাড়ি উত্তর করো। অক্সি অ্যাসিডের যে তীব্রতা, একটু সহজ করে দিই, যদিও 20 সেকেন্ড চলে গেছে। জারণমানের, ঠিক আছে, অক্সি অ্যাসিড সমূহ তার কেন্দ্রীয় যে যৌগ, কেন্দ্রীয় যে পরমাণু তার জারণমানের উপর নির্ভর করে। তার মানে যার জারণমান বেশি তার সক্রিয়তা বেশি, যার জারণমান বেশি তার সক্রিয়তা বেশি, ঠিক আছে। তাহলে চলো এখানে যে অ্যাসিড গুলো আছে মোটামুটি সেম অ্যাসিডই, শুধু ডান বাম করা আছে। তাহলে চলো আমরা দেখি এখানে কি ঘটনা ঘটে। যে ধরো প্রথমে এটা নিয়ে কাজ করি। এখানে অক্সিজেন আছে 3টা, তার মানে অক্সিজেনের জন্য পাবো -6, হাইড্রোজেন আছে একটা +1, তার মানে এটা পাবা -5, ঠিক আছে। তাহলে ক্লোরিনের আসলে কত, মানে এর জন্য +5 পাওয়া লাগবে, ক্লোরিনের জন্য +5। এরপরে HNO2 এর জন্য, অক্সিজেনের জন্য -4 পাবা, হাইড্রোজেনের জন্য +1, তার মানে এখানে হইতে হবে তোমার কত, -3, অর্থাৎ +3। আমরা চিহ্নটা উল্টাই দিব, যে আমরা জানি যে কোন একটা যৌগের টোটাল জারণমানের সমষ্টিগত 0, তো সেই ক্ষেত্রে তুমি যদি হিসাব করতে চাও এই অক্সিজেনের জন্য -6, হাইড্রোজেনের জন্য +1, তাহলে ক্লোরিনের এটার যদি ব্যালেন্স করতে চাও তাহলে ক্লোরিনের +5 হইতে হবে, এখানে নাইট্রোজেনের +3 থাকতে হবে, এইখানে এই অক্সিজেনের জন্য -2, এই হাইড্রোজেনের জন্য +1, তাহলে এই ক্লোরিনের এটা ব্যালেন্স করার জন্য কত হওয়া লাগবে ভাইয়া, +1 হইতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখি প্রথমটা হচ্ছে +5, পরেরটা +3, পরেরটা +1, তার মানে প্রথমটার সিকোয়েন্স ঠিক আছে। বাকিগুলো একটু ট্রাই করে দেখি। সেম অ্যাসিড বাট হচ্ছে এখানে নাইট্রোজেন, ফসফরাস, সালফার, ঠিক আছে। এখানে হচ্ছে 3 দুগুণে 6, -6, এখানে +1, এখানে তাহলে +5 হইতে হবে, এখানে +5, এখানে কত দাঁড়াবে, -6 +3, তার মানে এটা কাটা। আচ্ছা, বাকিগুলো একটু এক নজরে দেখি, যেহেতু ব্যাখ্যাটা শুধু একটা, সময় কম, আজকে সবগুলোর ব্যাখ্যা বলতে পারতেছি না, বাট তুমি এইটার দিকে একটু তাকাও, যে প্রথমটার +5, পরেরটার +3, পরেরটার +1, তার মানে জারণমানের একটা তোমার সিকোয়েন্স ঠিক আছে এখানে, ঠিক আছে। অর্থাৎ এ যারা উত্তর করছে তাদের উত্তরটা সঠিক হবে, ঠিক আছে। বাকিগুলো অপশন টেস্ট করলাম না, ঠিক আছে, বাকিগুলো অপশন টেস্ট করলাম না, তোমরা করতে পারো। ওকে, 21 নম্বর প্রশ্নে চলে যাই। 21 নম্বর প্রশ্নে চলে যাই। 21 নিচের কোন দ্রবণটি ঋণাত্মক পিএইচ মান প্রদর্শন করে। এটার জন্য ক্যালকুলেশন লাগবে না, এটা বেসিক সেন্স খাটাইলেই হয়ে যাবে, ঠিক আছে। এটা ক্যালকুলেশন নাই, ঠিক আছে, ক্যালকুলেশন নাই, এটার ক্যালকুলেশন নাই। তাড়াতাড়ি উত্তর করে দেবা, দেখা মাত্র উত্তর পারার কথা এটা, ঠিক আছে। এটা 21 নম্বর। ওকে, তাড়াতাড়ি করো, আমরা একটু ফাস্ট আগাবো, ঠিক আছে, ফাস্ট আগাবো, দেরি করবো না। ওকে, আমরা এটার ব্যাখ্যায় চলে যাই। ওকে, দেখো তোমার বলছে ঋণাত্মক পিএইচ এর মান ঋণাত্মক হবে, তাহলে পিএইচ -log এখানে H+ এর ঘনমাত্রা। এখন এই H+ এর ঘনমাত্রা যদি 1 থেকে বেশি হয়, 1 থেকে যদি বেশি হয়, ঠিক আছে, 1 থেকে যদি বেশি হয়, তাহলে তুমি তখন H+ এর ঘনমাত্রা তুমি পাবা, পিএইচ এর মান তখন ঋণাত্মক চলে আসবে, পিএইচ এর মান ঋণাত্মক, তাহলে 1 থেকে বড় হচ্ছে এইখানে,
অর্থাৎ এই যে যারা বি উত্তর করছে তাদের উত্তরটা সঠিক, ঠিক আছে, বি যারা উত্তর করছে তাদের উত্তর সঠিক। ওকে, পরে 22 নম্বর চলে যাই। 0.001 মোলার HCl দ্রবণের পিএইচ এর মান কত হবে? এই টাইপের প্রশ্ন আগেও ছিল। ওকে, এটার জন্য 15 সেকেন্ড সময় পাবা, ঠিক আছে, তাড়াতাড়ি উত্তর করবা, দেখা মাত্র উত্তর করবা। 0.001 মোলার HCl দ্রবণের পিএইচ এর মান কত হবে? 22 নম্বর, এটা দেখা মাত্র পারার কথা, কারণ এই প্রশ্ন করাইছি, ঠিক আছে, সেম টাইপের প্রশ্ন করাইছি, জাস্ট একটু গোলক ধাঁধার জন্য আবার এই প্রশ্ন রিপিট করাইছে। ওকে, দেখো এটা সলভে চলে যাই। আমরা জানি দশমিকের পরে যদি এই টাইপের সংখ্যা থাকে, দশমিকের পরে কয় ঘর আছে ভাইয়া? 3 ঘর আছে, তাহলে 3 মাইনাস দশমিকের পরে প্রথম সার্থক সংখ্যা কে? 1, তার মানে log 1, তাহলে log 1 এর মান কত ভাইয়া? 0, তার মানে এই টার্ম বাদ, তাহলে এই 3 মানে অপশন এ। যারা এই উত্তর করছে তাদের উত্তরটা সঠিক, ঠিক আছে। ওকে, ঠিক আছে, এটা ব্যাখ্যা করলাম না নতুন করে। ওকে, 23 চলে যায়, 23 নম্বর প্রশ্নে চলে যায়। 23, মাতৃদুগ্ধের পিএইচ কত? মাতৃদুগ্ধের পিএইচ কত? এটার জন্য 15 সেকেন্ড সময় পাবা, এটার জন্য 15 সেকেন্ড সময়, এটা থিওরিক্যাল, ঠিক আছে। মাতৃদুগ্ধের পিএইচ এর মান কত? এটা মুখস্থ করতে হবে, এটা কোনো ব্যাখ্যা টেখ্যা কিছুই নেই, এটা তোমরা বুঝোই। পরে এই তাড়াতাড়ি উত্তর করো, 23 নম্বর প্রশ্ন, তাড়াতাড়ি উত্তর করো, আজকে আর একটা বই গিফট করা হবে। ওকে, আজকে তাড়াতাড়ি আগাবো। ওকে, 15 সেকেন্ড সময় শেষ। দেখো মাতৃদুগ্ধের পিএইচ এর সীমা হচ্ছে 6.6 থেকে 6.9, ঠিক আছে, স্লাইটলি অ্যাসিডিক, কারণ এখানে ল্যাকটিক অ্যাসিড থাকে, ঠিক আছে। ওকে ওকে, এটাতে আর ব্যাখ্যার কিছুই নেই, স্লাইটলি অ্যাসিডিক, অল্প একটু মনে রাখতে পারো, 6.6 থেকে 6.9, ঠিক আছে, 23 এর সি। ওকে, পরের প্রশ্নে চলে যাই, 24 নম্বর প্রশ্ন। রক্তের বাফার সিস্টেম করি, তোমার বাফার সিস্টেমের ব্যাপারে একটা প্রশ্ন কিছুক্ষণ আগে ছিল। ওকে, এটা তাড়াতাড়ি শেষ করে দাও, ঠিক আছে। বাফার, রক্তের বাফার কোনটি? রক্তের বাফার কোনটি? এই এমসিকে অনেক আসে, এটা সিবাসুতে আসছে, যেহেতু সিবাসু এবার তোমার লিডে আছে, তো সেক্ষেত্রে তাদের প্রশ্নের প্রায়োরিটি বেশি থাকবে, ঠিক আছে, তাদের যেই ধাঁচ সেটা তোমাদের একটু ফলো করে যাইতে হবে, ঠিক আছে। 24 নম্বর প্রশ্ন, যে রক্তের বাফার সিস্টেম কোনটি? রক্তের বাফার সিস্টেম কোনটি? 20 সেকেন্ড সময় পাবো এটার জন্য। ওকে ওকে ওকে, শেষ, ঠিক আছে। রক্তের বাফার তোমরা জানো যে রক্তে বাইকার্বনেট থাকে, তাহলে বাইকার্বনেট কোথায় থাকে সেটা খোঁজো। এই যে দেখো এখানে বাইকার্বনেট আছে, এখানে বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, ওটা বুঝেছি, যেহেতু সোডিয়াম চ্যানেল থাকে তার মানে সোডিয়াম বাইকার্বনেট, তাহলে সোডিয়াম বাইকার্বনেট এই দুইটার একটা উত্তর হবে, এগুলা প্রথমে বাদ, ঠিক আছে, কারণ এখানে সোডিয়াম বাইকার্বনেট নাই। এরপর আসি, আর কি আছে? যারা রক্তে কার্বনিক অ্যাসিড উৎপন্ন হইতে পারে, এই যে তার মানে অপশন এ যারা উত্তর করছে তাদের উত্তর সঠিক, রক্তে কার্বনিক অ্যাসিড, ঠিক আছে, এই যে HCO3 এর সাথে সেই H+ যুক্ত হয়, তারপরে H2CO3 গঠন হয়, তার মানে এই যে মানে H+ টারে ব্যালেন্স করার জন্য তোমরা বাফারের সিস্টেম পড়ছিলে হয়তোবা, ঠিক আছে। ওকে, এই যারা উত্তর করছে তাদের উত্তর সঠিক। 25 নম্বর প্রশ্নে চলে যাই, 25 নম্বর প্রশ্নে চলে যাই, দেরি করবো না যেহেতু সময় কম। 25, ওকে, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং HF বিক্রিয়ার প্রশমন তাপ কত? আচ্ছা, একটা বলছিলাম যে এক্সেপশন আছে, ঠিক আছে, প্রশমন তাপের বেলায়, হ্যাঁ, অ্যাসিড এবং ক্ষারের যে এনথালপি আছে সেখানে একটা ব্যতিক্রম আছে, সেটা এইটাই, ঠিক আছে। তাড়াতাড়ি উত্তর করে দাও, এটা দেখা মাত্র পারার কথা, এটা একটু মনে রাখতে হবে আলাদাভাবে, যে সব ধরনের অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় নর্মালি -57.8 এই তোমার তাপ তৈরি হয়, জুল তৈরিতে হয়, কিলোজুল তাপ তৈরি হয়, বাট হচ্ছে একটা ব্যতিক্রম আছে, এই একটা ব্যতিক্রমটাই এটা, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এটা ব্যতিক্রম হওয়ার কারণ কি? এটার ব্যতিক্রম হওয়ার কারণ কি? কারণ এখানে তোমার যে অ্যাসিডটা আছে, হাইড্রোজেন যে ফ্লোরাইড, এই অ্যাসিডটার এই ফ্লোরিনের আকৃতি খুব কম থাকায় তোমার এটা ভাঙতে তোমার বেশি পরিমাণ শক্তি লাগবে, ঠিক আছে। এই ফ্লোরিনের আকৃতি কম হয় বা ছোট হওয়ার কারণে এই ঘটনাটা ঘটে এখানে। দেখি কে উত্তর করছো, মোটামুটি সবাই সি উত্তর করছো, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বুঝলাম, সবাই পারো এটা, -68.60, এটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। ওকে, পরের প্রশ্নে চলে যাই, 26 নম্বর প্রশ্নে চলে যাই। 26 বাফার দ্রবণ হচ্ছে কি? বাফার দ্রবণ হচ্ছে কি? এটার জন্য 15 সেকেন্ড সময় পাবা, এটা খুবই সহজ, এটা বারে বারে বলছি, 3টা প্রশ্নের সববেলাই ব্যাখ্যা এটা বলছিলাম যে বাফার দ্রবণ কি, ঠিক আছে, বাফার দ্রবণ কি, 15 সেকেন্ড সময় পাবা। ওকে, 26 নম্বর প্রশ্ন, বাফার দ্রবণ কি? বাফার দ্রবণ বলতে কি বুঝো তার সংজ্ঞায় গেলে এটা আশা করি বুঝতে পারবা, ঠিক আছে। ওকে, এটা সময় শেষ, ঠিক আছে। তোমরা জানো নরমালি বাফার দ্রবণ কি? বাফার দ্রবণ হচ্ছে কোন একটা দুর্বল অ্যাসিড এবং তার কি বলে তার লবণ, অথবা কোন একটা দুর্বল ক্ষার এবং তার লবণ। তাহলে এই অপশন কোথায় আছে দেখো, এই যে কতে কি আছে দেখো, মৃদু অ্যাসিড আর তার লবণ, ঠিক আছে, দুর্বল অ্যাসিড আর তার লবণ, অথবা দুর্বল ক্ষার বা তার লবণ, ঠিক আছে, তারপরে মৃদু অ্যাসিড আর লবণ, তার এই অপশন আছে, তার মানে এটা উত্তর সঠিক। 26 নম্বর, 26 এর এ, ঠিক আছে। 27 নম্বর প্রশ্নে চলে যায়, 27 তাপমাত্রার সাথে বিক্রিয়ার হারের সম্পর্ক কেমন? তাপমাত্রার সাথে বিক্রিয়ার হারের সম্পর্ক কেমন? এটার জন্য 15 সেকেন্ড সময় পাবা। তাপমাত্রার সাথে বিক্রিয়ার হারের সম্পর্ক কেমন? তুমি যদি কোন একটা বিক্রিয়ার তাপমাত্রা বাড়ায় দাও তখন কি ঘটনা ঘটতে পারে, ঠিক আছে, ওইখানে আবার তাপ উৎপাদী তাপ হারি বিক্রিয়ার কনসেপ্টে যাওয়া লাগবে না, শুধু ঠান্ডা মাথায় মানে নর্মাল সেন্সে চিন্তা করো। ওকে, এটার জন্য 15 সেকেন্ড সময় শেষ। ওকে, তোমরা জানো যে কোন একটা বিক্রিয়া আমি যদি তাপমাত্রা বাড়ায় দিই, তাপমাত্রা বাড়ালে কি ঘটনা ঘটে? বিক্রিয়াগুলোর গতিশক্তিগুলো বৃদ্ধি পায়, তখন সাম্যাবস্থা বজায় রাখার জন্য এটা কি করে? দৌড়ে হচ্ছে উৎপাদের দিকে চলে যায়, তার মানে সম্মুখমুখী বিক্রিয়া বা বিক্রিয়ার হার বেড়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে তোমার তাপমাত্রা যদি বাড়াও বিক্রিয়ার হার কি হয়ে যাবে? বেড়ে যাবে, তার মানে সমানুপাতিক।
মানে তাপমাত্রা বাড়লে বিক্রিয়ার হার বাড়বে, তাপমাত্রা কমলে বিক্রিয়ার হার কমবে নরমালি, ঠিক আছে? তাপ উৎপাদী তাপ হারি কনসেপ্টে যায় না, ওইটা আবার বলবা যে ভাই এটা আবার কি বললেন, ঠিক আছে? ওকে, পরের প্রশ্নে চলে যাই, 28 নম্বর প্রশ্ন। 28 দেখো, ওকে, এখানে কোথায় চলে আসছে, আমরা বেগ ধ্রুবকে চলে আসছি। তোমারে বলছে এ থেকে এ আর বি মিলে একটা উৎপাদ তৈরি করে, বিক্রিয়ার বেগ, একটা বিক্রিয়ার বেগ ধ্রুবক দেওয়া আছে, এর ঘনমাত্রা বি এর ঘনমাত্রা, বেগ ধ্রুবকের একক কি হবে এখানে, বেগ ধ্রুবকের একক কি হবে, বেগ ধ্রুবকের একক কি হবে? 28। আচ্ছা 29 নম্বর প্রশ্নে আজকে লাস্ট বই গিফট করবো, 29 নম্বর প্রশ্নে বই গিফট থাকবে, ঠিক আছে? 29 নম্বর প্রশ্নে বই গিফট থাকবে, তাড়াতাড়ি উত্তর করো। ওকে, এটার জন্য 30 সেকেন্ড সময় পাবা, তাড়াতাড়ি উত্তর করো। এখানে দেখো যে আসলে এটা কোন ক্রমের বিক্রিয়া, তোমরা জানো বেগ ধ্রুবকের হিসাব নিকাশ হয় ক্রমের উপরে। ওকে দেখো, এখানে এখানে আমরা কি দেখতে পারতেছি, এখানে তোমার, আচ্ছা একটু রিসেট করে নি, এখানে দেখো তোমার যা বিক্রিয়ক আছে তার মোল সংখ্যা এখানে কিছু নাই মানে 1 আছে, কিছু নাই মানে 1 আছে, ঠিক আছে? তার মানে 1 1, তার মানে হচ্ছে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। আমরা জানি যে নরমালি তোমার বিক্রিয়ারত বা রাসায়নিক গবেষণা করে আমরা যেই মোল সংখ্যা পাই, উপস্থিত মোল সংখ্যার যোগফলরে আমরা এখানে বিক্রিয়ার ক্রম বলি, তাহলে 1 আর 1 যদি থাকে তাহলে হচ্ছে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার বেলায় তোমরা জানো কি ঘটনা ঘটে, প্রথম ক্রমের বিক্রিয়া হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড, সরি এটা হচ্ছে শূন্য ক্রমের বিক্রিয়ায়, আর প্রথম ক্রমের বিক্রিয়া হচ্ছে এস ইনভার্স 1। দ্বিতীয় ক্রমের বিক্রিয়া কি বাবা, উল্টায় যায়, মোল পার লিটার পার সেকেন্ড, বা পার লিটারকে আমরা কি লিখতে পারি, ডিএম কিউব, সরি এটা তো পার মোল, মানে মোল পার আর হচ্ছে লিটার পার সেকেন্ড, তার মানে এই মোলের উপর ইনভার্স থাকবে লিটার ডিএম কিউব। তাহলে দেখো মোলের উপর ইনভার্স আছে কোথায়, এখানে আছে, বাট এটা পাওয়ার 2, এটা না। এখানে দেখো মোলের উপর ইনভার্স আছে আর এখানে লিটার বা ডিএম কিউব আছে, তার মানে এ যারা উত্তর করছো তাদের উত্তরটা সঠিক, ঠিক আছে? এ যারা উত্তর করছো, ঠিক আছে? ওকে, এই উত্তর সঠিক, আশা করি বুঝতে পারছো। তোমরা হচ্ছে ক্রমের সিরিয়াল গুলো পড়ে রাখবা, 1 আর 1 যোগ করলে 2, তার মানে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, ঠিক আছে? ওকে, 29 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ বই যেটাতে গিফট করবো, ঠিক আছে? 29 নম্বর প্রশ্ন। ওকে রেডি, দেখো 29 নম্বর প্রশ্ন। এ থেকে পি তৈরি হয়েছে প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে নিচের কোন লেখন দ্বারা তুমি মূল বিন্দুগামী সরলরেখা পাবা, মূল বিন্দুগামী সরলরেখা পাবা কোনটা, ঠিক আছে? মূল বিন্দুগামী সরলরেখা পাবা কোনটা, তাড়াতাড়ি উত্তর করে দাও, তাড়াতাড়ি উত্তর করে দাও। ওকে, তাড়াতাড়ি উত্তর করে দাও, 30 সেকেন্ড সময় পাবা। এটার ব্যাখ্যায় যাব না তেমনটা, আমাদের হাতে প্রায় সময় শেষ। ওকে, 30 সেকেন্ড সময় শেষ। দেখো তুমি যদি প্রথম ক্রম বিক্রিয়া বলছে, তার মানে প্রথম ক্রম বিক্রিয়া বলতে আমরা কি বুঝি, যে কোন একটা বিক্রিয়ার গতিবেগ যদি শুধুমাত্র একটা বিক্রিয়কের প্রথম ঘাত দ্বারা যদি নিয়ন্ত্রিত হয় বা ওইটা কি বলে নিয়ন্ত্রণ করে, তখন আমরা এর বলি প্রথম ক্রম বিক্রিয়া। তাইলে তার মানে এখানে ঘনমাত্রার ব্যাপার সেবার আসবে। তার মানে এখন আমরা জানি বিক্রিয়ার হার, এখানে বিক্রিয়ার হারের কথা বলছে, বিক্রিয়ার হার আসবে সেখানে। তাহলে বিক্রিয়ার হার ডিফাইন করে কারে, এই যে বিক্রিয়ক, আমরা জানি বিক্রিয়কের ঘনমাত্রা সময়ের সাপেক্ষে কতটুকু কমে, সেটাই হচ্ছে তোমার বিক্রিয়ার হার। আর এই মাইনাস দ্বারা কি বোঝায়, যে বিক্রিয়কটা কমে যাচ্ছে, তার মানে হয় বি উত্তর হবে অথবা ডি উত্তর হবে, কারণ এইগুলা প্রথম ক্রমে বিক্রিয়ার জন্য প্রযোজ্য না বা এটা নির্ধারণ করেও না, ঠিক আছে? তাহলে হয় এটা উত্তর হবে অথবা এটা উত্তর হবে। এখন কথা হইলো প্রথম ক্রমের বিক্রিয়ায় তুমি দেখবা যেটার ঘনমাত্রা যতটুকু কমবে এর বিক্রিয়ার হার তত কমবে বাড়বে, তার সাথে মানে ঘনমাত্রার সাথে, নট সময়ের সাথে, ঠিক আছে? এখন দেখো এই বিক্রিয়ক যতটুকু কমবে বাড়বে তার সাথে এর বিক্রিয়ার হার নির্ভর করে, ঠিক আছে? উত্তর যারা ডি উত্তর করছে তাদের উত্তরটা সঠিক। একটু দেখি, ঠিক আছে? একটু উপরে দেখি যে কে সবার আগে উত্তর করছো। ওকে, সবার আগে সঠিক উত্তর করছো, এটা উত্তর হচ্ছে ডি, ঠিক আছে? যারা ডি উত্তর করছো দেখি ডি কে উত্তর করছো। সবার আগে উত্তর করছে সাইদ, বাট হচ্ছে তার উত্তরটা ভুল, সে বি উত্তর করছে। এমডি মিতুল আলম রোমান, তুমি হচ্ছে ভাই সবার আগে উত্তর করছো, এমডি মিতুল আলম রোমান, তুমি হচ্ছে ভাই এই দ্বিতীয় প্রশ্নের হচ্ছে আজকে বিজয়ী। তুমি এই পেজটার স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমাদের আসপেক্ট সিরিজ পেজে দিয়ে দিবা, ঠিক আছে? ওকে, একটু তাড়াতাড়ি চলে যাই। তুমি এইটার হচ্ছে নাম অ্যাড্রেস সব দিয়ে রাখো, তোমার বই পাঠায় দেবে। 30 নম্বর প্রশ্ন আজকে লাস্ট প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন আজকে লাস্ট কুইজ, ঠিক আছে? ওকে, ত্রিক্ষারীয় অ্যাসিড কোনটি, ত্রিক্ষারীয় অ্যাসিড কোনটি, ঠিক আছে? দ্বিক্ষারীয় ত্রিক্ষারীয় এগুলো আসে এমসিকিউতে, ঠিক আছে? দ্বিক্ষারীয় ত্রিক্ষারীয় অ্যাসিড কোনটি, দ্বিক্ষারীয় বা ত্রিক্ষারীয়, আচ্ছা ত্রিক্ষারীয়, এখানে হচ্ছে ত্রিক্ষারীয় অ্যাসিড কোনটি, তাড়াতাড়ি বলে দাও। এটার জন্য 20 সেকেন্ড সময় বাবা, 15 আর 5 সেকেন্ড, ঠিক আছে? তাড়াতাড়ি উত্তর করে দাও। ওকে 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 ওকে, ঠিক আছে, শেষ। দেখো ত্রিক্ষারীয় বলতে কি বুঝি, যে যারে নিউট্রালাইজ করার জন্য তোমার 3 মোল মানে 3টা OH আসবে, ঠিক আছে? 3 মোল OH আসবে, এটাও বলতে পারো যে অ্যাসিডটারে প্রশমিত করার জন্য 3 মোল OH লাগবে। তাহলে 3 মোল অ্যাসিড মানে H+ কই থেকে আসতেছে সেটার জন্যই আমি 3 মোল OH দিব। দেখো এখানে এই যে অ্যাসিডটা H3PO4 ফসফনিক অ্যাসিড, এই ক্ষেত্রে এইখান থেকে
এই 3টা H প্লাস যাবে, তা এর নিউট্রালাইজ করার জন্য 3টা OH লাগবে। তার মানে এইটা হচ্ছে আসলে ত্রিক্ষারীয় অ্যাসিড। যে অ্যাসিডের জন্য প্রশমন করার জন্য যেই কয় মোল ক্ষার লাগে তারে আমরা বলি ওই কয় ক্ষারীয় অ্যাসিড। এরকমই তো, তাহলে এই অ্যাসিডটারে প্রশমন করার জন্য 3 মোল OH লাগবে, তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে ত্রিক্ষারীয় অ্যাসিড। অপশন ডি যারা উত্তর করছে তার উত্তরটা সঠিক। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো আজকের কুইজগুলো। আর কারো যদি কোনো সমস্যা থাকে, কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে, তোমরা আজকের সিরিজ পেজে অথবা আমাদের নেটওয়ার্ক গ্রুপে হচ্ছে পোস্ট করতে পারো, আশা করি তোমাদের উত্তর দিয়ে দেওয়া হবে। আর যদি আজকের লাইভে কোনো সমস্যা থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে, লাইভের কমেন্টে ইয়ে করে রাখতে পারো। আর আজকের যে কুইজগুলো বা প্রত্যেকদিন যে কুইজগুলো হয় সেগুলোর ব্যাপারে তোমরা যদি জানতে চাও, আগের থেকে পড়তে চাও, সেক্ষেত্রে নেটওয়ার্ক সহায়িকা যে বইটা সেটা ফলো করতে পারো। আশা করি বুঝতে পারছো। সবাই আজকে লাইভে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।